নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা এই পুজো আসছেই আনন্দেতে সবাই মাতোয়ারা হয়ে গেছি। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদোৎসব। যখন মহালয়া 2 অক্টোবর, মহালয়ার ঠিক 7 দিন পরে দুর্গাপুজো, এই এক আনন্দের মুহূর্ত। এই দুর্গাপুজোর সপ্তমীর দিন আমরা প্রতিটি মানুষই আমাদের সদরগোড়ায় চৌকাটে আমরা 7টা ফোঁটা দিই, কারণ এই দিনই মায়ের আবির্ভাব। বলা হয় দুর্গা তার পুরো পরিবার নিয়ে মর্তে আগমন করে, পুরো পরিবার এবং মর্তবাসীকে ভালো রাখার জন্য। কিন্তু আমরা সবাই বাড়ির বাইরে স্বস্তিক চিহ্ন আঁকি, আমরা সবাই গৃহেতে লিখি দুর্গা মাতার সহায়, আবার অনেকে লেখে নবপত্রিকা। এই নবপত্রিকা, দুর্গা মাতার সহায় বা স্বস্তিক চিহ্ন মানুষ কেন দেয়? এই চিহ্নগুলি হচ্ছে মানুষের সুখ, সৌন্দর্য, সৌভাগ্যের প্রতীক। এবং আমরা দেখেছি দশ মহাবিদ্যা যে দেবী, তার যে রূপ দুর্গা, এই দুর্গার আবার পরিবার নিয়ে আসা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং মা দুর্গা স্বয়ং নিজে। তাই যখন সকলে আসছে তখন নবপত্রিকা কেন নয়? নবপত্রিকা মানে কি? অর্থাৎ ঠিক আগের দিন, দুর্গাপুজোর আগের দিন, ষষ্ঠীর দিনেই একে স্নান করানো হয়, কলা বউকে স্নান করিয়ে প্রবেশ করানো হয়। সবাই জানে কলা বউ, কিন্তু আসলে সে কলা বউ নয়, নবপত্রিকা বলা হয়। কেন বলা হয় নবপত্রিকা, এটা অনেকেই জানেন না। এবং এই যে মহালয়ার ঠিক পরের দিন, অর্থাৎ 3 তারিখ, 3 অক্টোবর, যেটা পড়ে গেল দেবী পক্ষ এবং পড়ে গেল বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার যুক্ত দেবী পক্ষের এই ক্রিয়াটি যদি আপনি বাড়িতে করতে পারেন, তাহলে আপনার বাইরে, আপনার ঘরে, আপনার জীবনে, আপনার ভাগ্যে কখনো অন্ধকার আসতে পারে না। সবসময় সাত্ত্বিক স্বস্তিকা বজায় থাকবে। আজকের বিষয়, যদি আপনি এই টোটকাটি ঠিক মহালয়ার পরের দিন 3 অক্টোবর একদম সকালে স্নান করে উঠে করতে পারেন, আপনি মিলিয়ে দেখবেন গোটা একটা বছর, পরের বছর এই 3 অক্টোবর অবধি আপনার জীবনে কোনো কলহ, কোনো দ্বন্দ্ব, কোনো অপবাদ, কোনো অপমান, কোনো অপযশ, কোনো দুর্ভিক্ষ, কোনো দারিদ্র, কোনো দেনার দায়, কোনো অসফলতা ছুঁতে পারবে না। কারণ এতটাই শক্তি আছে নবপত্রিকার মধ্যে। আজকের বিষয়, ব্রহ্ম সময় রাখুন নবপত্রিকা, গৃহে বিরাজ হবে শুভ স্বস্তিকা। অর্থাৎ আমাদের গৃহেতে স্বস্তিক চিহ্ন আঁকি, শুভ শুভ বলি, তাই শুভ স্বস্তিকা আপনার গৃহে চির বিরাজ করবে যদি আপনি গৃহে রাখতে পারেন নবপত্রিকা। এই নবপত্রিকাটা কি? জানি যারা দুর্গাপুজো বাড়িতে হয় তারা গণেশের পাশে এক কলা বউকে রাখে, কলা গাছকে রাখে, তার মধ্যে সাদা কাপড় বা ছাপা শাড়ি বা তাঁতের শাড়ি জড়িয়ে। কিন্তু আদৌ এটা সত্যি নয়। ওই শাড়ির ভেতরে, শাড়ির আড়ালে 9 রকম দেবী বাস করে, তাই বলা হচ্ছে নবপত্রিকা। পত্রিকা মিন ঘুমটা, পত্রিকা মিন তার সম্মান, পত্রিকা মিন আগেকার দিনে দেবে রানীরা মাথায় ওড়না দিত, সেটা তার সৌন্দর্য, সম্মান, ঐতিহ্য, তাই পত্রিকা বলা হয়। আর নব মানে 9টা, এবং সেখান থেকে শুরু হয়ে যাবে নবরাত্রি। এই 9টা দেবী কোন কোন, যেটি ওই দিনে ওই কলা বউয়ের সঙ্গে আসে এই সময় পুজো পাওয়ার জন্য। প্রথম দেবী হচ্ছে কলা গাছ, অর্থাৎ কলা বউ নিজেই। তাই এইখানে কলা গাছকে ব্রহ্মাণী রূপ ধরা হয়েছে। তাই কলা গাছ এটা মস্ত বড় থাকবে, তার মধ্যে থাকবে আরো 8টা গাছ। সেকেন্ড যে গাছের পাতা, যেটা বেল গাছ, এই বেল গাছ হচ্ছে শিবানী, অর্থাৎ দুর্গার এক প্রতিচ্ছবি। অর্থাৎ কলা গাছ হচ্ছে ব্রহ্মাণী, বেল গাছ হচ্ছে শিবানী, কচু গাছ, যে কচু পাতা আমরা খাই বা কচু গাছ দেওয়া হয় এই নবপত্রিকার মধ্যে, কচু হচ্ছে কালীর স্বরূপ। তাই হলো কলা গাছ ব্রহ্মাণী, বেল গাছ শিবানী, কচু গাছ কালী, মানকচু গাছ যেটা আছে সেটা চামুন্ডা, যেটা মানকচু গাছের পাতা বা গাছ হয় সেটা চামুন্ডা। পরবর্তী ধান গাছ, ধান গাছে মা লক্ষ্মী বিরাজ করে। তারপরে জয়ন্তী গাছ, এখানে মা কৌমরী বিরাজ করে, কৌমরী মা বিরাজ করে এই জয়ন্তী গাছে। তারপরে অশোক গাছ, এই অশোক গাছে বিরাজ করে শোকরহিতা, এই অশোক গাছে দেবী শোকরহিতা বিরাজ করে। এই অশোক ষষ্ঠী যারা করেন, চিরজীবন থেকে স্বামীর শোক তাপ মেটানোর জন্য আর জীবনে রোশনি আনার জন্য শোকরহিতা। ডালিম গাছে রক্তদন্তিকা, আর লাস্ট হলুদ গাছ দেয়া হয়, ওই হলুদ গাছ আগে দেবী দুর্গা। তাহলে এই 9টা গাছ
এই 9টাকে মিলেই হচ্ছে নবপত্রিকা। আপনি আপনার গৃহে যদি এই নবপত্রিকা গণেশজির পাশে স্থাপন করতে পারেন, গণেশজি বসে থাকলে তার ঠিক ডান দিকে, অর্থাৎ গণেশজি যদি আপনার বাড়িতে মূর্তি থাকে, ছবি থাকে, তার ঠিক ডান দিকে আপনাকে স্থাপন করতে হবে এই নবপত্রিকা। মহালয়ার ঠিক পরের দিন স্নান করে উঠে এটা করতে হবে। কি করবেন, কি প্রসেসে অবশ্যই বলবো, কারণ এই সুন্দর টোটকা, এত ভালো একটা উদ্যোগ, জীবনকে ভালো রাখার তাগিদ একমাত্র সৌভাগ্যের সন্ধান আপনাকে পৌঁছে দিতে পারে। আর যারা যারা মনে করছেন দেখাবেন তারা অবশ্যই আসতে পারেন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আর মহালয়ার কাজ নেওয়া স্টপ, আর কাজ নেওয়া যাবে না, কাজ অতিরিক্ত হয়ে গেছে, আর কাজ প্লিজ কেউ দিতে আসবেন না। দেখাতে আসতে পারেন, কালী পুজোয় কাজ করাবেন, মহালয়ার কাজ কিন্তু প্রায় স্টপ হয়ে গেছে। কেউ আছেন সঙ্গে দেখে নি, তারপর আসবো টোটকার আজকের বিষয়। ব্রহ্ম সময় রাখুন নবপত্রিকা, গৃহে বিরাজ হবে শুভ স্বস্তিকা। কেউ আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বারাসাত থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার একটু ভাইয়ের সম্পর্কে জানতে। ভাইয়ের নাম, ডেট অফ বার্থ? সৌরভ দাস। ডেট অফ বার্থ? 28 ফেব্রুয়ারি 1997 সাল। জন্ম সময়? সকাল 10:30টা। জন্মস্থান কোথায়? কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, দেখি আপনার এই টোটকাগুলো কিছু কিছু করার মানে করেছি, এখনো এই সবে মাত্র করেছি, যেহেতু এখনো ঠিক ইয়ে হয়নি, কিন্তু করছি এখনো। তো আরো তো সৃষ্টির পর্দায় অনেক অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, রাশি রাশি, সারি সারি, সবগুলোই দেখা হয়, সবার টোটকাই করা হয় না? কিছু কিছু মনে হয় যে না এটা করলে আমার সুবিধা হবে, বা বিশ্বাস হচ্ছে, বা অনুষ্ঠানটা ভালো লাগছে, কি হয় মনে? না, আপনার অনুষ্ঠানটা ভালো লাগে এবং আপনার টোটকাগুলো খুব সহজ, শান্ত, এবং মনে হয় যে করলে মনে হয় কিছু হবে, সেই জন্যই করা আর কি। এবং টোটকাগুলোর পেছনের ইতিহাসগুলোও কিন্তু আমি বলি কেন করবেন। একটা কিছু তুলে বলে দিয়ে ছেড়ে দিলাম সেটা কিন্তু নয়, তার ভেতরে রহস্য, করলে কি হবে, এবং সেটা সহজভাবে বুঝিয়ে পরিবেশন করা। আর অন্য কোনো প্রোগ্রামে চোখে দেখেন বা শুনতে পান? না, সেরকম তো খুব একটা প্রোগ্রাম দেখি না, এই দুই একটা যা দেখি তার মধ্যে আপনারটা আর অন্যান্য বিভিন্ন জনের, কিন্তু আপনারটা বেশি ভালো লাগে বলে আপনার ওটা করা। একদম। চলুন আর সময় নষ্ট করবো না, ঢুকছি আপনার ভাইয়ের জন্ম চার্টে। আপনার ভাইয়ের ডেট অফ বার হচ্ছে, জন্ম বার হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, তাই তো? আচ্ছা, বিষ লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি, ঠিক আছে? এই স্বাতি নক্ষত্রে জন্মগ্রহণ করলে প্রথমেই মনে রাখবেন যে একটু বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে, কারণ ও খুব সরল সাদা মনের ছেলে। ওকে বুঝিয়ে, ওকে হাত গলিয়ে অনেকে অনেক কিছু কাজ করিয়ে নেবে, তারপরে ওকে আর কেউ পাত্তা দেবে না। লগ্নের লগ্নপতি শুক্র, সে রবির সঙ্গে বুধের সঙ্গে বসে আছে লগ্নের ঠিক দশম ঘরে। এই দশম ঘরে তাহলে বলা হয় এই জন্ম চার্ট কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে পড়লেও ডেভেলপমেন্ট পেতে পারে, কিন্তু হঠাৎ পারিবারিক কোনো কারণে বাধা আসতে পারে, যেটা ও আর উদ্রাতে পারবে না। এছাড়া ছন্ন ছায়া যোগ করছে লগ্নের পঞ্চম ঘরে, যার ফলে কর্মজীবন, ব্যবসার জীবন দুটোই শুভ, বাট তাতে অনেক বাধা, লড়াই, পরিশ্রম এবং ধৈর্য রাখতে হবে। এখানে শনি কেতু স্থাপিত যোগ করছে, দারিদ্র যোগ করছে, টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাওয়া, জীবনে প্রতিষ্ঠা না পাওয়া, অতিরিক্ত পরিশ্রম, পারিশ্রমিক জিরো পাওয়া, এবং ওর কিন্তু বাইরে গিয়ে চাকরি প্রাপ্তি হলে বা চাকরি করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া, এগুলো জন্মচার্ট দেখাচ্ছে। বিবাহিত জীবন, প্রেমের জীবন, ভালোবাসার জীবন শুভ নয়, এগুলোর আগে জোটক বিচার করতে হবে। প্রথম ভালোবাসা ব্রেকআপ হবে, সেকেন্ডটা ম্যাচুরিটি হলেও হতে পারে। এবার আপনি একটু শেয়ার করুন, ও কি করছে, কি পড়েছে, কি অসুবিধা এখন আছে ওর? মানে ও কমার্স নিয়ে পড়ছিল, হ্যাঁ, কিন্তু পুরো কমপ্লিট হয়নি, এবং মানে মাঝপথে সেটা ইয়ে হয়, এবং ও একটা কর্ম করছে। আচ্ছা, এই যে বললেন কমপ্লিট হয়নি, সেটাই ওর কারণে না পরিবারের কারণে নাকি আর্থিক কারণে, কোনটা? ওর কারণে, ওই আসলে জিনিসটাকে আর শেষ অবধি করে না। এটা আপনি কথা বলেন, আমি মানলাম, বাট এখানে জন্মচার্ট বলছে ওকে ঠিকমতো গাইড করা হয়নি, ওকে বোঝানো হয়নি, বা যেভাবে বুঝিয়েছেন সেটাও নিতে পারেনি, তাই প্রবলেমটা হয়েছে। ভাবুন, জন্মচার্ট বলছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কথা,
এবং ও কিন্তু স্টুডেন্ট বেশ ভালো, কিন্তু হঠাৎ করে বন্ধু বললাম না, ওই হঠাৎ করে কারোর মাইন্ডে কারোর কথাতে ডাইভার্ট হয়ে গেল যে আর পড়বো না, এবার রোজগার করতে হবে। কি আমি ঠিক বলছি? এখান থেকে যেমন ডাউন হলো, এবং ওর কিন্তু কর্মজীবন ব্যবসা জীবন দুটোই শুভ। এবার আপনি বলুন। হ্যাঁ, ও একটা কর্ম করছে এবং তাতে ঢুকেছে আর কি, একটা কর্মতে, একটা বেসরকারি প্রতিষ্ঠানেই একটা কোম্পানিতেও কাজ করছে। ওকে, এখন সমস্যাটা তার কি হচ্ছে? সমস্যা মানে ও আরেকটু ভালো কিছু চাইছে, একটু অর্থ করি মানে সঞ্চয় হয় সেটাও। আমি আপনাকে এক্ষুনি বললাম যে ও কিন্তু ফার্স্ট হচ্ছে পড়াশোনার বিঘ্ন বাধা, সেটা বলেন হয়ে গেছে, ও আন্ডার গ্রাজুয়েট, এবং এখানে দারিদ্র যোগ আছে, ছন্ন ছায়া যোগ আছে। এমনি এমনি আকাশ থেকে কোনো কিছু পড়ে ভালো হয়ে যায় না, এগুলো রেকটিফিকেশন দরকার, প্রতিকার দরকার, গাইডলাইন দরকার। এগুলোকে মানলে তবে জীবনে কিছু প্রতিষ্ঠা পেতে পারে। এবং এই যে রিলেশন, প্রেম, ভালোবাসা, বিয়ে, এটাও বললাম, এগুলোর ব্যাপার কিছু আপনি জানেন, কিছু শেয়ার করেছে আপনাকেও? হ্যাঁ, আমি একটা শুনেছি আর কি, মানে ও একজনের সঙ্গে মানে যুক্ত আছে আর কি। এখানে এগুলোই তো জানার বিষয়। দেখুন, সব কথা আপনি জানতে পারেন, আবার নাও জানতে পারেন। এখানে ভালোবাসা প্রেমে আঘাত পাবে, যেখান থেকে মানসিক ডিস্টারবেন্স মারাত্মক আসবে, অ্যাংজাইটি আসবে এবং ডিপ্রেশনে চলে যাবে। এগুলোকে কাটাতে বলবো, যেটা ফার্স্টেই বললাম, প্রথম ভালোবাসা ব্রেকআপ হবে, দ্বিতীয়টা ম্যাচুরিটি হবে কিনা দেখতে হবে। বারবার কিন্তু তো বলেছি, আপনি পরে ইউটিউবে গিয়ে শুনলে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনি দিদি হন, আপনি গার্জেন হন, এটা আমি বলবো যে ওর বাবা মাকে যে থাকেন তাকে দেখাতে, এবং আপনার নিয়ারেস্ট যদি কোনো ভালো জ্যোতিষ থাকে তার কাছে গিয়ে এগুলো সলিউশন করতে। বোঝা গেল? আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি বারাসাত থেকে ফোন করছি। বারাসাত থেকে? ওখানে ভালো জ্যোতিষ কেউ থাকলে তাকে আবার দেখিয়ে নেবেন, তাহলে ও অনেকটা বেটার পাবে। তাহলে এই সমস্যাগুলো না কাটালে ও জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে না। বলছি, একটা কথা বলবো দাদা? বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ইদানিং মানে ওর শরীরটাও ঠিক ভালো থাকছে না, মানে মাঝে মাঝে ঠান্ডা লাগা এগুলো হচ্ছে, মানে ইদানিং কি শরীরের উপর কোনো অসুবিধার? না 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 না, এটা সিজন ওয়াইজ হচ্ছে, সিজন চেঞ্জ, বৃষ্টিতে ভিজছে তাই হচ্ছে, এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওর শরীরের দিক দিয়ে কোনো সমস্যা নেই, ভালো থাকবে। যেটা নেই তো সেটা নেই, আমি জোর করে আপনাকে যেটা মিথ্যে কথা বলতে পারবো না। যেটা আছে, কর্মজীবনে সমস্যা আছে, রোজগার করবে রাখতে পারবে না সমস্যা রয়েছে, আর ভালোবাসা প্রেম রিলেশন বিয়েতে সমস্যা। তিনটে সেক্টর ঠিক করুন, ও আগামী দিনে ছুটবে, দৌড়াবে। ঠিক আছে? আপনি কি মানে আমাদের এই মানে কোন জায়গায় একটু বসেন? আমার কাছে বারাসাত থেকে সবাই নয় ব্যারাকপুর আসে, নয় শিয়ালদা আসে, আর নয় আসে শোভা বাজার। এর বাইরে আমার কোনো চেম্বার নেই ম্যাম। আপনি পারলে একটু এই তিনটের মধ্যে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, এই যে সব কথা কমপ্লিট হওয়ার পর দিদি একটাই কথা শেয়ার করলো যে আপনি কি বারাসাতে কোথাও বসেন? না, এটা আপনাকে বুঝতে হবে যে আমার পক্ষে বারাসাত, হাসনাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেছেদা, মিদনাপুর ঘুরে ঘুরে চেম্বার করার মতো সময় নেই। কারণ আমি সারাটা সপ্তাহ ভীষণ বিজি থাকি। সোম থেকে শনি আমার এত চেম্বার থাকে কলকাতার মধ্যে, যে আমি যে বাইরে কোথাও যাব, এক তো লোকের কাজের দায়িত্ব নিতে পারবো না, কারণ অনেক হয়ে গেলে একটা লোভে পড়ে গিয়ে নিয়ে আর আমি লোককে ঠকাতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো জ্যোতিষী, একবার আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করুন, সোমবার জলপাইগুড়ি, মঙ্গলবার শিলিগুড়ি, বুধবার মেছেদা, বৃহস্পতিবার মিদনাপুর, শুক্রবার মালদা, শনিবার বাঁকুড়া এবং রবিবার বর্ধমান চেম্বার করে 7 দিন 7টা ঘুরে ঘুরে চেম্বার করছে। তাহলে আপনি যে তাকে দেখিয়ে প্রতিকার করতে দিলেন, সেই পুজোটা কখন হলো, যজ্ঞটা কখন হলো, ক্রিয়াটা কখন হলো, কখন মায়ের কাছে আপনার জন্য ভিক্ষা চাইলো ভালো থাকার জন্য। তো এভাবে ঠকবেন না। আপনার বাড়ির কাছে নিয়ে আসছেন, ছুটে গেলেন দেখাতে, দেখালেন, টাকা দিলেন, মানে কোনো কাজ নেই, এরকম নয়। ভাববেন যার চেম্বারে কলকাতায় ভর্তি ভিড়, সে বাইরে ভর্তি হতে পারবে না। যাদের কলকাতার বেসেতেই লোক নেই, তারা আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে, তরশু ওখানে ঘুরে ঘুরে রোলিং করে চেম্বার করছে। সময় তাদের অঢেল, আমার সময় নেই। আপনি ভালো থাকতে চাইলে আপনাকে একটু কষ্ট করে আমার কাছে আসতে হবে, আমার নিয়ারেস্ট চেম্বারে। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন আর কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোমপ্রকাশ বলছি, দীঘা থেকে।
জানবে কি তোমার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ বলো সোমপ্রকাশ। হ্যাঁ স্যার 10-3-1996। জন্ম সময় ভাই? জন্ম সময় রাত্রি 9টা 16 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে দীঘা। দীঘা। অনুষ্ঠান দেখো কেমন লাগে? অনুষ্ঠান ভালো লাগে। ভালো লাগে। এই যে একটা কথা আমি বললাম, অনেকেই আমাকে বলে যে আপনি দীঘায় বসেন না, আপনি কাঁথিতে বসেন না, আপনি মেচেদায় বসেন না, কিন্তু তুমি একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, একজন জ্যোতিষী যদি এত দূর দূর জায়গায় ঘুরে ঘুরে চেম্বার করে, তো তোমার সমস্যার জন্য যে কবচ পাথর আমি তোমায় দেবো বা বানাবো, সেটা আমি কখন করলাম? হ্যাঁ হ্যাঁ এটা কি তুমি বুঝতে পারছো কখন করলাম? হ্যাঁ সময় পাওয়া যায়। আজ কি দীঘাটা আমার বাড়ির পাশে? তা তো নয়, প্রায় অনেকটা রাস্তা যাতা, চেম্বার করা আবার আসা, তাই না? তো এগুলো মানুষ যখন বোঝে না, তখন কাছাকাছি সুবিধার জন্য দেখায়, তারপর ঠকে যায়, তারপর জ্যোতিষের কাজ হয় না। কিন্তু ভালো জায়গায় গেলে কাজ তো মানুষের হচ্ছে অহরহ, মানুষ ভালো থাকছে। তাই এটা বলার একটাই উদ্দেশ্য, কাজ বলে কিছু নয়। মনে রাখবেন আমাদের সৃষ্টির যে ক্যাপশন সেটা কিন্তু আছে, দূর আর দূরে নয়, অচেনা আর চেনা। দূর বলে কিছু হয় না, আজকে দূর হলে কালকে আসবেন চেনা হয়ে যাবে। তাই আপনিও বাড়ি বসে না থাকে আপনার নিয়ারেস্ট ভালো কথা থাকলে দেখিয়ে নেবেন। চলো, তোমার জন্মবার রবিবার, সানডে? হ্যাঁ স্যার রবিবার। আচ্ছা, এবার ঢুকছি মেইন হরোস্কোপে। তোমার তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা বলবো, তোমার গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে। এই জন্মচার্ট বলছে কর্মজীবন বেশ ভালো এবং জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে, উন্নতির জায়গা আছে। কিন্তু তোমার যেটা কালসর্প যোগ করেছে শুক্রভঙ্গ, এই কালসর্প যোগের জন্য তোমার হওয়া কাজ আটকে যাবে। যে পরিমাণে খাটবে, ছুটবে, লড়বে, রেজাল্ট পাবে না এবং হঠাৎ করে ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি আসবে এবং বহু মানুষ তোমায় শত্রুতা করবে, ঠকিয়ে দেবে, কাউকে টাকা পয়সা দেবে না চাকরি পাওয়ার জন্য, তাহলে প্রতারিত হয়ে যাবে। জন্মচার্ট বলছে বাস্তু প্রবলেম মারাত্মক এবং তোমার বাস্তুর মধ্যে কিছু ক্ষতি করা আছে, যার ফলে এই বাড়িতে কেউ ভালো থাকতে পারে না। পশু পাখি তোমরা একটা সব সময় একটা প্রবলেম কিছু না কিছু চলেই যাচ্ছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার এটা ঠিক একদম। সবাই অসুস্থ কম বেশি, আর কোনো হওয়া কাজ হয় না। একদম। তোমার কালসর্প যোগ স্থাপিত যোগের জন্য তোমারও মাঝে মাঝে খুব ডিপ্রেশন, যে আমার কি হবে, কিছু করব, কোনটা করব, কোন দিকে যাব, চাকরি, ব্যবসা, হবে তো হবে না, তোমার নিজেও ভীষণ কনফিউজ লাগে তোমার লাইফটা মাঝে মাঝে, তাই তো? তুমি কি চাকরির চেষ্টা করছো, ফর্ম ফিল আপ করছো, ফেলছো? হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় তো পরীক্ষা ফর্ম ফিল আপ করেছি, দিয়েছি এক্সামে, কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে যাওয়া বলতে পার, বুঝতে পারছেন। তাহলে একটা কথা বল, তোমার যে কোন দিকে ঝোঁক, ন্যাক, জন্মচার্ট তাই বললো, তো আমার সঙ্গে তোমার ভবিষ্যৎ মিলছে তো? এবার সেকেন্ড কথা, তোমার যে কালসর্প যোগ, স্থাপিত যোগ, এগুলো তুমি কি ভাই কাটিয়েছো? না এগুলো সেরকম কাটিয়েছি, বাড়ির পাশে হালকা কাটিয়েছি, কিন্তু কি কেটেছি কিনা। শোনো, বাড়ির পাশে হালকা, ভারী, মাঝারি, মিডিয়াম বলে কোনো কথা হয় না। কারোর বাড়িতে টাকার গাছ নেই যে একবার সে হালকা করে কাটাবে, একবার ভারী করে কাটাবে। কারোর বাড়িতে টাকার গাছ নেই, প্রতিকার একবার হবে, আর সেটাও তোমার জন্ম চার্ট অনুযায়ী, আর রেজাল্ট তুমি সারা জীবন পাবে। এটাই আমার সৌভাগ্যের সন্ধানের ক্যাপশন, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। এই হালকা মাঝারি জায়গায় যাবে না। আর পাশের বাড়ির জেঠু, সোনার দোকানের কাকু, আমার বন্ধুর মামা, এরা কখনো অ্যাস্ট্রো হতে পারে না। প্রফেশনাল দেখাও। তোমার চাকরি 2022-23 সালেই হয়ে যাবার কথা, তোমার চাকরি 2022-23 সালে হয়ে যাবার কথা, কিন্তু এখনো দিশা নেই। তুমি কি করে এগাবে? তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করলে, তুমি টাকা জমা দিলে, তুমি পরীক্ষার ডেট এসে গেল, যদি পরীক্ষা না বসো, না লেখো, তোমার কি সিলেকশন হবে? না। এই জন্মচারটাও তাই। তুমি জন্মে গেছো, পরিশ্রম করছো, খাচ্ছো, পড়ছো, কিন্তু প্রতিকারটা নেই। তাহলে কি করে এগাবে? বাইরে বৃষ্টি পড়ছে অঝরে, এই ছাতা নিয়ে বেরাও, তাহলে ছিটে ফোঁটা জল লাগবে। আর এই ছাতা না নিয়ে বেরাও, কি হবে? চান করে। প্রতিকারও সেটাই, বাইন্ডিং করে।
প্রতিকার মানে খরচ করব তা নয়, প্রতিকার লাইফকে বাইন্ডিং করে, এটা বইয়ের মতো। প্রতিটা পাতা বেঁধে থাকে, তোমাকেও বেঁধে রাখবে, বাট এগুলো না কাটালে তুমি কিন্তু ভাই এগাতে পারবে না। আর কি প্রশ্ন বলো? স্যার বলছি রিলেশনশিপে খুব প্রবলেম, সময়টা ভালো যাচ্ছে। প্রথম কথা, রিলেশনশিপ দেখাচ্ছেই না এখানে, রিলেশনশিপ দেখাচ্ছে না। তোমার একের অধিক সম্পর্ক আসবে আর একের অধিক সম্পর্ক কাটবে, এবং যেগুলো কাটবে সেগুলো ছোট ছোট কথায় অশান্তি হয়ে ব্লক করে দেবে। ফেসবুক ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ইনস্টাগ্রাম ব্লক, কথা বলবে না। এরকম হয়। আচ্ছা, তোমার হওয়াটা কি আমার জানার কথা? না। এখনো যদি অন্ধকারে বসে থাকো আর পয়সা কেরাম জাপতে থাকো, তার জীবনে প্রতিকারও হবে না, আর প্রতিকার না করলে উন্নতিও হবে না। একটু পারলে কারোর সঙ্গে যোগাযোগ করো। লাইভ দেখে ফোনে কথা বলে কিচ্ছু হবে না, কিচ্ছু না। যতক্ষণ না প্রতিকার করবে ছুটতে পারবে না। ভালো থেকো। যারা যারা মনে করছেন ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, তারা অবশ্যই শত চেষ্টা করছেন। তার মধ্যে একটা চেষ্টা করতে হবে, মহালয়ার দিনে আমি বানিয়ে দিচ্ছি যে অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম। এই অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রের মারাত্মক রেজাল্ট, এবং এখনো অব্দি যে 350 পিস লাস্ট পড়েছিল আর 150 পিস মাত্র পড়ে আছে। মানে আপনাদের রেসপন্স, আপনাদের নেওয়ার তাগিদ, আপনার নেওয়ার চাহিদা এবং বিশ্বাস এত এত উঠছে যে আমার মুখ দিয়ে বলা একটা যন্ত্রম আপনারা আগলে ধরে রাখার চেষ্টা করছেন। দেখুন সেই যন্ত্রটি, যেটি পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে যাচ্ছে। এই অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম, এটা একটি এমন জিনিস যেটা বাড়িতে রাখতে হবে, এবং আয়নার পাশে, দর্পণের পাশে। এবং এটি সামান্য কোনো যন্ত্র ভাববেন না, বাজারে চলতে কিনতে পাওয়া যন্ত্র নয়। আমার যারা কামারশালায় কাজ করে, যারা আমার বাস্তু বন্ধনী গজাল কিল তৈরি করে, আমার আলাদা একটা কারিগর আছেন যিনি এগুলো তৈরি করে। আমি বাজারে কেনা কোনো জিনিস কাস্টমার বা ক্লায়েন্টসকে দিই না, আমি নিজের হাতে তৈরি করিয়ে নিজে স্যাটিসফ্যাকশন হয়ে দিই। এই অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্র সেই পঞ্চধাতু তৈরি, যেটা আপনি আপনার গৃহেতে যখন স্থাপন করবেন, গৃহের অশান্তি নিববে, বাড়িতে শান্তি ফিরবে, আর্থিক দারিদ্রতা কমবে, বাস্তু প্রতিকার হবে, জীবনে উন্নতি আসবে, অবাধ্য সন্তান বাধ্য হবে, লটারি প্রাপ্তিযোগ হতে পারে, এবং জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এই একটি যন্ত্র বলছে অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং বিরাজমান, এবং সেটা প্রবাহিত জলের উপরে চন্দ্র বিরাজমান, যেটি আপনার ভাগ্যকে, ভবিষ্যৎকে এবং জীবনকে মারাত্মক ব্রাইটনেস দেবে এবং উজ্জ্বল। এই যন্ত্রটি এত শক্তিশালী, প্রভাবশালী এবং উন্নতিশালী যে এই যন্ত্রটি আমি লোককে, মানে কাস্টমার ক্লায়েন্টকে দিয়েছি, সে মারাত্মক রেজাল্ট পেয়েছে। তবে আজকে আমি পুজোর আগে ডিক্লেয়ার করলাম যে মহালয়াতে পুজো করে দেবো, অবশ্যই বাড়িতে রাখুন আর তার রেজাল্ট দেখুন। যারা মনে করছেন ইমিডিয়েট বুক করুন, আপনি অনলাইনও পেতে পারেন অথবা চেম্বারে এসেও পেতে পারেন খুব তাড়াতাড়ি। আর একটা সারপ্রাইজ আছে আপনার জন্য, সেটা হচ্ছে আমার এত টোটকা টিপস বলি তার বই আসছে খুব তাড়াতাড়ি। পুজোর আগে তো হয়তো হবে না, কেন প্রচুর প্রেশার। পুজোর পরে বইটা আমি অবশ্যই রিলিজ করবো, আমার তৈরি করা বই। আমার টোটকাগুলো বইয়ের মাধ্যমে পাবেন। কেউ তাড়াহুড়ো করে মেসেজ করতে শুরু করবে বইটা কবে পাবো, আমি জানিয়ে রাখলাম বই হাতে পেলে আমি দেখাবো, অবশ্যই আমি পাবলিশ করব। যা যা ছিলাম যে ব্রহ্ম সময় রাখুন নবপত্রিকা, গৃহে বিরাজ হবে শুভ স্বস্তিকা। কি করতে হবে আপনাকে, একটা সাদা কাপড় নেবেন, সাদা কাপড়ে কলা পাতা রাখবেন, ওই কলা পাতার মধ্যে একটু একটা বেল পাতা দেবেন, তার মধ্যে সাদা চন্দন দেবেন ছিটে, একটু কচু গাছ দেবেন, একটু মান কচু গাছ দেবেন, ডাল পাতা দিলেও হবে, জয়ন্তী গাছ দেবেন। জয়ন্তী মূল যারা করেন গাছ দোকান থেকে আপনি পাবেন, বলবেন আমাকে জয়ন্তী গাছ এনে দাও। জয়ন্তী গাছ আনাচে কানাচে পাওয়া যায়, আমি ছবিটা যদি পারি আমি দিয়ে দেবো। তারপর অশোক গাছের পাতা দেবেন, আর দেবেন ডালিম গাছের পাতা, আর শুকনো হলুদ গাছ পেলে হলুদ গাছ দেবেন, বা আপনি শুকনো হলুদ। যারা নার্সারি গাছপালা বিক্রি করে, এই নার্সারিতে গেলে সবকটা পাতা কিন্তু আপনি পেয়ে যাবেন। যারা নার্সারিতে যাবেন যেখানে গাছ গাছ বিক্রি হয়, বা গাছ বিক্রি, বাড়িতে আমরা গাছ পুঁতি, এই গাছ বিক্রি করে এমন জায়গায় আপনি সমস্ত গাছগুলো পাবেন। সাদা কাপড়ের মধ্যে কলা পাতা, তারপরে বেলপাতা, সাদা চন্দনের ছিটে, তারপর একে 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 9টা গাছকে রেখে আপনি সাদা কাপড়টা ভালো করে মোড়াবেন। গিট বাঁধবেন না, গিট বাঁধবেন না, তাহলে আপনি দেবীকে বন্ধনী করছেন, বন্ধনী করবেন না, শুধু জড়িয়ে রাখুন। জড়িয়ে আপনি পারলে মৌলি সুতো দিয়ে একটু হালকা বেলুন চাপ দেবেন না, বেঁধে গণেশজি বাড়িতে থাকলে ছবি, মূর্তি, পিতলের, স্টোন ডাস্টের, মার্বেলের, তার পাশে আপনি স্থাপন করুন। মহালয়ার পরের দিন 3 তারিখ
3 তারিখ অর্থাৎ 3 অক্টোবর সকালে স্নান করে উঠে নবপত্রিকাকে আপনার গৃহে আপনি গণেশের ঠিক ডান দিকে স্থাপন করুন প্রত্যেক দিন দুপুরা। আর ঠিক দশমীর দিনে, দশমী হচ্ছে এই নবপত্রিকা নিয়ে গিয়ে মনস্কামনা বলে, সংসারের উদ্দেশ্যে শান্তি কামনা বলে, বিয়ের বাধা জানাবেন, কর্মের বাধা জানাবেন, ব্যবসার বাধা জানাবেন, শত্রুনাশ জানাবেন, রোগ মুক্তি জানাবেন, দারিদ্রতা জানাবেন, প্রাপ্তিযোগ জানাবেন, যা যা সমস্যা জানিয়ে এই নবপত্রিকাকে জলে বিসর্জন করুন দশমীর দিনে। তারপর আমাকে জানাবেন কি রেজাল্ট আপনি পেয়েছেন। মারাত্মক টোটকা, প্রভাবশালী শক্তির টোটকা। মিস করলাম ইউটিউব যান, গিয়ে দেখুন আজকের ডেট এবং জয় প্রসার। আর অবশ্যই সৃষ্টিকে করুন সাবস্ক্রাইব। ব্রহ্ম সময় রাখুন নবপত্রিকা, গৃহে বিরাজ হবে শুভ স্বস্তিকা। ব্রহ্ম সময় মানে সকাল 6টা থেকে রাত সকাল 8টার মধ্যে, 6টা থেকে 8টার মধ্যে এটা আপনাকে স্থাপন করতে হবে। সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে এই 2 ঘন্টা পাচ্ছেন ব্রহ্ম সময়। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, পুজো খুব ভালো কাটান। আগাম শুভেচ্ছা শারদীয়ার। আর যারা মিস করলেন ইউটিউব যান, আবার আসবো আমি শুক্রবার, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।